নমস্কার, আমি সুশোভন। শুরু করছি আজকে ন্যাশনাল নিউজ 24x7। হাওড়ার অঙ্কুরহাটি বাজারের বাঁকড়া মোড়ের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো বাইক আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অপর বাইক আরোহী। তৃণমূল ছাত্র পরিষদ ও হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এদিন বৈদ্যবাটি চৌমাথা পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। এই মোদী সরকার বাংলা থেকে দূর হটো। এই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? মোদী সরকার জবাব দাও। এই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। বিজেপি বাংলা থেকে দূর হটো। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানছি না, মানব না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কার স্বার্থে? বিজেপি জবাব দাও। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানছি না, মানব না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। বিজেপি বাংলা থেকে দূর হটো। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো, মানব না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানছি না, মানব না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। এই মোদী সরকার বাংলা থেকে দূর হটো। এই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? মোদী সরকার জবাব দাও। এই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। বন্দে মাতরম। বিজেপি বাংলা থেকে দূর হটো। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানছি না, মানব না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কার স্বার্থে? বিজেপি জবাব দাও। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানছি না, মানব না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। বিজেপি বাংলা থেকে দূর হটো। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লো। আমরা বৈদ্যবাড়ি সারাপুরি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা ওই দিনের পর দিন কেন্দ্রীয় সরকার যে পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ ছিল। আমরা ঠিক করেছি যে আগামী দিন যেভাবে ওনারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে, লকডাউনের টাইমে সাধারণ মানুষ, গরিব মানুষ খেতে পারছে না, সেখানে দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। এই জন্য আমরা ঠিক করেছি যে আমরা গাড়ি আর চালাতে পারছি না, তাই আমরা গাড়ির বদলে সাইকেল এবং রিক্সা দিয়ে আমরা সব জায়গায় যাব। আজকে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ, এই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ বিক্ষোভ ছিল। আমার নাম অপরূপ মাঝি, সভাপতি সারাপুরি বৈদ্যবাড়ি শহর তৃণমূল ছাত্র পরিষদ। চাঁদরানী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রশাসক শ্রীকান্ত মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয় রবিবার।
এখানেই বস, আপনি বস। বস ওখানে বস ভাই। হাত খোলা থাকবে তোর, হাত খুলবি না। দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম কালীশঙ্কর মিত্র। এই যে রক্তদান শিবিরের আয়োজন কারা করেছিল, কতজন রক্ত দিয়ে ডিটেলস? 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে আমরা এই রক্তদান শিবির আজ রোববার এই অনুষ্ঠিত করতে করেছি। এখানে আপাতত 45 জন রক্ত দেওয়া হয়ে গেছে, আমাদের 50 জন হয়ে যাবে এবং আরও 5-6 জন বাইরে থাকবে। জানা যাচ্ছে যে এইমাত্র ডাক্তারবাবু বললেন যে 50 জন রক্ত দিয়েছে। হ্যাঁ, বলুন। 50 জন রক্ত দিয়েছে। আমরা এখান থেকে তো সার্টিফিকেটটা ইস্যু করছি। আচ্ছা। আমাদের কাছে আপাতত 45 জনের নাম এসেছে। ওখানে এরা আয়োজক কারা? এটা হচ্ছে 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে। কোথাকার 15 নম্বর ওয়ার্ড? চাঁদদানি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। আর আমাদের এটা প্রধানত যে উদ্যোক্তা হিসাবে আমাদের কাউন্সিলর মানে এখন কোঅর্ডিনেটর শ্রীকান্ত মণ্ডল, তার উদ্যোগে। তার উদ্যোগে। জলই জীবন, জলের অপচয় বন্ধ করুন। বিভিন্ন সংবাদ মাধ্যমে একথা বারংবার প্রচারিত হলেও চন্দননগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ঘটকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই বাড়ি মালিক না থাকায় অপচয় হচ্ছে জল। এ নিয়ে পাড়া প্রতিবেশীরা বারংবার চন্দননগর পৌর নিগমে অভিযোগ জানালেও কোনো রকম সুরাহা না হওয়ায় এদিন তারা দ্বারস্থ হলেন সাংবাদিকদের। আজ বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে যুক্তিমন কলা ও বিজ্ঞান কেন্দ্রের তরফে কোন্নগর বারোমন্দির ঘাট প্রাঙ্গণে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সমারোহে এই দিনগুলো পালন করার জন্য কিন্তু একটা না একটা সম্মেলন ছিল, মহাসম্মেলন ছিল। কোথাও না কোথাও আর্থ সামিট, রিও সামিট, 1972 স্টকহোম সামিট ইত্যাদি ইত্যাদি। এবং সেই সম্মেলনে গৃহীত হয়েছিল অমুক দিন অমুক পৃথিবীর বসুন্ধরা জল ইত্যাদি দিবসের জন্য পালন করা হবে, সচেতন করার জন্য মানুষকে। কিন্তু আজকের এই দিনটা 3 জুলাই, এই দিনটা কিন্তু কোনো কনভেনশন থেকে উঠে আসেনি। সারা পৃথিবীর মানুষ বুঝতে শুরু করলেন যে প্লাস্টিক কত ভয়ঙ্কর হতে পারে। এটা একটা গ্লোবাল মুভমেন্ট। সাধারণ মানুষের মতো যারা উদ্যোগী রয়েছেন, অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা মিলে ঠিক করেছেন 3 জুলাই প্লাস্টিক ব্যাগ মুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য, বা আরো সহজ করে বলতে গেলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অর্থাৎ যে প্লাস্টিক একবারের বেশি দুবার বা পুনর্ব্যবহার করা যায় না,
সেই সমস্ত প্লাস্টিক দূরীকরণের জন্য আজকের দিনটা বেছে নেওয়া হোক এবং মানুষকে সচেতন করা হোক। তো এই দিনটার প্রেক্ষাপটের পেছনে কয়েকটা উদাহরণ দিই। প্রথমেই গ্লোবাল সিনারিওর একটা কথা বলি। সারা পৃথিবীতে প্রতি মাসে 25 বিলিয়ন টন 25,000 বিলিয়ন টন প্লাস্টিক জমা হয়। বিজ্ঞানীরা বলছেন এইভাবে যদি পৃথিবীতে প্লাস্টিক জমা হতে থাকে তাহলে আগামী 30 বছর পরে সাগরে এশিয়া মহাদেশের মতো একটা মহাদেশ ভাসমান অবস্থায় থাকবে। অর্থাৎ এশিয়ার মতো একটা বৃহত্তম মহাদেশ সাগরে ভাসমান অবস্থায় থাকবে যদি এই পরিমাণ প্লাস্টিক, আজকের মতো প্লাস্টিক সারা পৃথিবীতে জমতে থাকে। ভাবুন, উদাহরণটা আরেকটু সচেতন ভাবে দিই। প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের বসবাসকারী 31 রকমের ম্যামালিয়ান প্রাণী, 100 রকমের পাখি আর 250 রকমের গাছ এবং অন্যান্য প্রাণী, যারা আস্তে আস্তে এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। ভাববার আছে, এবছর ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষণা করেছে এই বছরটা হোক রেস্টোরেশন অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমকে আমরা রক্ষা করব এবং বাঁচাবো এবং প্রাণীকে আর বিলুপ্ত হতে দেবো না। এর সঙ্গে আজকের এই দিন, আজকের এই প্লাস্টিক বন্ধ করা, প্লাস্টিক মুক্ত করার দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তাৎপর্যপূর্ণভাবে একসঙ্গে জড়িয়ে রয়েছে। প্লাস্টিকের জন্য যদি এইভাবে আস্তে আস্তে প্রাণী নষ্ট হতে থাকে তাহলে কিন্তু মানুষের ভবিষ্যৎও কিন্তু কেঁপে উঠবে। অর্থাৎ মানুষ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তাদের বেঁচে থাকার প্ল্যাটফর্মও কিন্তু কেঁপে উঠবে যদি ইকোসিস্টেম থেকে এতগুলো প্রাণী এক্সটিংক্ট হয়ে যায়। আসুন গ্লোবাল থেকে একটু ভারতবর্ষের দিকে তাকাই। একটু আমাদের ভয়ের কারণগুলো না জানলে আমরা সচেতন হব না। আজকে করোনা আমাদের ভয় দেখিয়েছে বলে আমরা মাস্ক পরছি, স্যানিটাইজার রাখছি। যদি দেখা যেত যে করোনা হয়েছে তো হয়েছে, 100% আমরা সুস্থ হয়ে উঠছি, তাহলে কিন্তু আমরা এত সচেতন হতাম না। কাজেই সমীক্ষা মানে কিন্তু আমাদের সচেতন হওয়া এবং তার সঙ্গে ভয়ের দিকগুলোকে বাড়ানো বা আলোচনা করা, চিন্তা করা। একটু ভারতবর্ষের কথা যদি বলি, ডাক্তারবাবু বলেছেন প্লাস্টিকের কথা, জয়ন্তবাবুও ছোট ছোট প্লাস্টিকের কণার কথা বলেছেন। প্লাস্টিকের কণা অর্থাৎ মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিক প্রত্যেক বছর আমরা ইনহেল করি আমাদের ট্রাকিয়ার মাধ্যমে, অর্থাৎ আমাদের শ্বাসযন্ত্রের মাধ্যমে। যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক প্রতি বছর আমাদের শরীরে যায় তাকে যদি আমরা একত্র করতে পারি তাহলে তাই দিয়ে একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড তৈরি হতে পারে। অর্থাৎ একটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে যে পরিমাণ প্লাস্টিক থাকে তা প্রতি বছর আমরা ইনহেল করি আমাদের শ্বাসযন্ত্রের মাধ্যমে। ভেবে দেখুন, আমরা যত বছর বাঁচছি তত পরিমাণ প্লাস্টিক আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। চিন্তার আছে। এই যে প্রাঙ্গণে আমরা করছি দ্বাদশ মন্দির সেবা সমিতি প্রাঙ্গণের সহসভাপতি এই কমিটি শ্রী অসিত চক্রবর্তী মহাশয়কে ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং আমাদের পরিবেশ বান্ধব ব্যাগ এবং যুক্তিমনের বই দিয়ে বরণ করে নিচ্ছে যুক্তিমনের সুবর্ণতে এবং একনিষ্ঠ কর্মী আশিস ব্যানার্জি। এই দ্বাদশ মন্দির ঘাট সেবা সমিতি যিনি সভাপতি, পূর্ণগড় পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এই ওয়ার্ডেরই, সে পল্লব বসু মহাশয়কে বরণ করে নিচ্ছেন যুক্তিমনের একনিষ্ঠ কর্মী বিপ্লব ব্যানার্জি। এরপরে আমাদের যুক্তিমনের সহসভাপতি ডাক্তার সুমিত মিত্র মহাশয়কে বলবো, বিশিষ্ট পরিবেশবিদ অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়কে, যার এই পরিকল্পনা ছাড়া আজকের যে অনুষ্ঠান করা সম্ভব হতো না, সেই যিনি উৎসাহিত করছেন সেই সুদীপ্ত ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন ব্যাগ পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে, পরিবেশ বান্ধব ব্যাগ এবং যুক্তিমনের বই দিয়ে। রবিবার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সবার মানা উচিত, আবার নিজেকে কেন বলতে হচ্ছে?
কারণ পুলিশ প্রশাসন কি কারো কথা শুনছে না, সরকারের কথা শুনছে না, নাকি পুরো বসে গেছে? আমাদের একজন কর্মীর হত্যা হয়েছিল 2 তারিখ রেজাল্টের দিন, তার পোস্টমর্টম হয়েছে, তার বিরুদ্ধে আমরা কোর্টে গেছিলাম, সে তার ডেড বডিও রাখা আছে। সরকার চাইছিল না নিরপেক্ষভাবে তার পোস্টমর্টম করতে, আর মামলা প্রধান এখানকার হাইকোর্ট সেই আদেশ দিয়েছে দ্বিতীয়বার সেটা পোস্টমর্টম করার জন্য। তো সব জায়গায় এরকমের চালাকি চলছে, সত্য গোপন করার চেষ্টা চলছে, আর কোর্টের নির্দেশ এটা বোঝা যাচ্ছে। তাহলে কোর্টের নির্দেশ মানতেও সরকার তৈরি নয়। হিংসা বন্ধ করার কথা, ঘরে ছাড়াদের ঘরে ফেরাবার জন্য আগেই কোর্ট বলেছেন, কিন্তু সেরকম ইনিশিয়েটিভ সরকারের তরফ থেকে আমরা দেখি। কলকাতার এসএসকে হাসপাতালে একটা অভিযোগ উঠেছে, বেসরকারি হাসপাতালের মতো 38,000 টাকা না দিলে ডেড বডি ছাড়া হয় না, এরকম একটা অভিযোগ সরকারি হাসপাতাল। সরকারি হসপিটাল আর সরকারি বিভাগ থেকেই ভ্যাকসিনের দাম নেওয়া হচ্ছে। জোর করে না দিলে আপনি ভ্যাকসিনও পাবেন না, সার্টিফিকেটও পাবেন না। শিলিগুড়ি দেখে এসেছি, এসব করেছি, একাধিক জায়গায় এই ঘটনা আসছে। এখন ডেড বডি আটকে রাখা বা সরকারি অ্যাম্বুলেন্সের দাম বেশি নেওয়া, গ্যাসের দাম বেশি নেওয়া, বা হসপিটালে গ্যাস পাওয়া যাচ্ছে না, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, কিন্তু বাইরে পাওয়া যাচ্ছে কালোবাজারিতে, এটা প্রথম তো হয়ে যাচ্ছে। একাধিক ঘটনা আপনারা দেখিয়েছেন, তা সত্ত্বেও কিন্তু সরকারের সমাধান করতে পারছে না। মানে সরকারের লোকেরা এর সঙ্গে বা পার্টির লোকেরাই যুক্ত আছে, তাই এটা চলতে দেওয়া হচ্ছে। বসিরহাটে ঘর ছাড়া বিজেপির সন্দেশখালী মিনাখার 35 জন কর্মী, তাদেরকে দেখা যাচ্ছে তারা বিজেপি শিবিরে রয়েছেন। তারা 2 মাস ধরে পোস্টপোল ভায়োলেন্সের কারণে বিজেপির কাছে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন আমরা এবার বাড়ি ফিরতে চাই, কিন্তু বাড়ি যেতে পারছি না। অন্যদিকে তৃণমূল বলছে এই সব ফেক, কোনো রকম কোনো আতঙ্ক নেই, কোনো রকম তাদের উপর থ্রেট নেই। কিভাবে দেখছেন আপনারা? কোন জায়গায় এরকম আমাদের কর্মীরা আছে, বারেপুর অফিসে বিশেষ করে ক্যানিং পূর্বতেই অত্যাচার চলছে, এখন ঢুকতে পারছে না। কয়েকশো কার্যকর্তা বিভিন্ন ক্যাম্পে আছেন, তারা বাড়ি যেতে পারছেন না, যাওয়ার সাহস নেই, পুলিশ সহায়তা করছে না। আর যারা বলছে আতঙ্ক নেই, তারাই হচ্ছে আতঙ্কের কারণ। তারাই ফোন করে বলছে আয় 50,000 টাকা দে, 1 লাখ টাকা ফাইন দে, তারপর বাড়ি যা। দোকানে তালা মেরে দিয়েছে, খুলতে দিচ্ছে না। পার্টি অফিসে তালা মেরে দিয়েছে, খুলতে দিচ্ছে না। আগে জরিমানা দিতে হবে, তারপরে দোকান চলবে বা বাড়িতে ঢুকতে পাবে। আর না হলে বাড়ি ফেরার পরে তাকে তুলে নিয়ে পেটানো হচ্ছে। কেস করে একাধিক ঘটনা ঘটেছে, একাধিক জায়গায় বীরভূমে ঘটনা ঘটেছে। তাই লোকেরা বাড়ি ফিরতে সাহস পাচ্ছে না, আর সেই জায়গায় পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। দাদা, পশ্চিমবঙ্গের মাথায় শ্রীধর মিশ্র বলে একজন সম্পাদক ছিলেন, যিনি শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। একজন মন্ত্রী, মানে রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেতা সৌমেন মহাপাত্র, তিনি গিয়ে বৈঠক করে তাকে অপসারণ করেছেন। কিছু বলতে? এগুলো বলতে গেলে তো অরাজনৈতিক, কিন্তু কোনো না কোনো রাজনৈতিক পার্টির লেজুর। আর যারা পার্টির লোক তারাই মাথায় থাকে। যখন এরকম পরিবর্তন হয়, যার সরকার আছে, যার সরকার তারাই বানিয়েছেন, এখন তারা তাদের মনের মতো লোককে বসাচ্ছেন। এটা হচ্ছে টিএমসি পার্টির লেজুর। এরকম অনেক ছোট ছোট সংস্থা আছে, পার্টির তরফ থেকে করা হয়েছে, পার্টির প্রয়োজনে করা হয়েছে। সেজন্য এগুলো কোনো বিষয়ই না, পার্টির না চাইলে রেখে থাকতে পারবে। সাধারণ মানুষ কোথাও নেই, মারা হয়ে যাচ্ছে, হয় ডান হাত নয় বাঁ হাত। এখন অনেকদিন পরে উনি হালি পানি পেয়েছেন, এখন সবাইকে শক্তি দেখাচ্ছেন। যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদেরকে তো দেখাতে হবে যে আমি কি। তাই হচ্ছে, এখানে অন্য কোনো পার্টি বা কারো সম্পর্ক নেই। পুরো এন্টি সোশ্যালদের নিয়ে যে রাজনীতি চলেছে ওয়েস্ট বেঙ্গলে, তারই পরিণাম। এটা কুচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায় দেখা যাচ্ছে। এবং আমার মনে হয় আগামী 5 বছর যেভাবে পুলিশ হাত তুলে নিয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সাধারণ মানুষকে এইসব দেখতে হবে। পেট্রোলের দাম 100 টাকা ছুঁয়ে ফেলছে, সেঞ্চুরি ছুটছে পেট্রোলের দাম। এর নতুন খবর কি? রোজই বাড়ে আবার কমে। পেট্রোলের দাম $75 বেশি ব্যারেল হয়ে গেছে। তো সে দামকে সাধারণ মানুষ ব্যবহার করছে, সাধারণ মানুষ দাম দিচ্ছে। পেট্রোলের দাম বাড়ায় দেখা যাচ্ছে যে বেসরকারি বাস তারা রাস্তায় নামছে না, রাজ্যে নিষেধাজ্ঞায় ট্রেন চলছে না, বাস যাদের 12টা চলার কথা তারা 4টে নামাচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোজই নাকাল হচ্ছে অফিস যাত্রীরা। বিরোধী দল কি বলছে? বিরোধী দল বলছে মেট্রো আর ট্রেন চালানো উচিত, কম দামে হয়। মন্ত্রী কেটে লোকে আসেন, বেশিরভাগ লোক বাইরে থেকে আসেন, সেজন্য ট্রেন চালানো উচিত, মেট্রো চালানো উচিত। বাকি অন্য জায়গায় যে চলতে পারে, কলকাতায় চলবে না কেন? মানুষকে ইচ্ছাকৃত কষ্টের মধ্যে ফেলেছে এখানকার সরকার। ট্রেনটা না চলার জন্য বাস্তবিকই ভয়ঙ্কর একটা সংকট তৈরি হয়েছে। বিজেপি রাজ্য ইউনিট কি সরকারের কাছে গিয়ে দরবার করবে, রেলমন্ত্রীর কাছে গিয়ে চালানো দরকার? আমাদের মাননীয় সাংসদ স্বপন দা লিখেছেন চিঠি মেট্রো চালাবার জন্য, ট্রেন চালানোর জন্য। আর সরকার জানে সবই, রাজ্য সরকার না চাইলে কেন্দ্র সরকার কি করে জোর করে চালাবে?
এর অনুমতি চাই না, এনারা চাইছেন না সাধারণ মানুষের কষ্ট দূর হোক, তারা ইচ্ছা করে কষ্ট দিচ্ছেন, বিকল্প আছে এটা করবেন না। বাস চালাবার অনুরোধ নেই, বাস নাই, ট্রেন তো চলতেই পারে, মেট্রো চলতেই পারে, তাহলে ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে। সেটা ওনারা চাইছেন না মানুষকে কষ্ট দেওয়া। পোস্টপোল ভায়োলেন্স নিয়ে যে অর্ডার অনেক ঘটনা এরকম আসছে, ছোট ছোট ঘটনা। আমাদের একজন কর্মী মারা গেছে দাঁতনে, তার পরিবারকে 5 লাখ টাকা দেবো আমরা, আমাদের বিষয়টা পেন্ডিং ছিল ইত্যাদির জন্য যাওয়া হয়নি। দেওয়া হবে শুনতে পেয়ে ওখানকার লোকেরা ব্যাংকেও পর্যন্ত বলেছে যে টাকা এলে আগে আমাদের খবর দেবে, টিএমসি লোকেরা গুন্ডারা বলে দেবে, কারণ টাকা তাদেরকে দিতে হবে, তাহলে ওরা ঢুকতে দেবে না, টাকা পেতে দেবে না। আর কতদূর নামবে, একাধিক ঘটনা বলে ওরা বলবে যে এইসব ফালতু ঘটনা। এই ছোট ছোট ঘটনার জন্য আজকে সন্ত্রাস কমছে না, আর লোকেরা গ্রামে যেতে ভয় পাচ্ছে। সমস্ত সরকারি যে প্রকল্প আছে তার লাভ যদি পশ্চিমবঙ্গে পেতে হয়, আগে আপনাকে ঘুষ দিতাম, সে শৌচালয় হোক, আবাস যোজনার বাড়ি হোক, বা এই ধরনের যে যে আছে বিভিন্ন স্টাইপেন্ড থেকে আরম্ভ করে যা যা ভাতা দেওয়া হচ্ছে, সব জায়গায় কাটমানি নেওয়া হচ্ছে। মানুষ বলে না ভয়, তাহলে পাবে না। আজকে সুন্দরবন এলাকায় যে গতবারে আমফান আর এবারে জসে যে প্রচুর বাড়ি ভেঙেছে, তার কারণ ওই এলাকায় কেন্দ্রের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাজার হাজার বাড়ি অ্যালট হয়েছিল, কেউ বাড়ি করতে পারেনি, কারণ তারা 25-30 হাজার টাকা দিতে পারে, ফলে কাঁচা বাড়ি দিয়েছিল, এবারেও ভেঙেছে, এবারেও ভেঙেছে। সরকার টাকা পাঠানো সত্ত্বেও সাধারণ মানুষ তার পরিষেবা পাচ্ছে না, কারণ এখানকার দুর্নীতি, আর সেই দুর্নীতি বন্ধ না হলে সাধারণ মানুষের কপালে দুর্ভোগী। দাদা, নন্দীগ্রামে শোনা যাচ্ছে আজকে 200 বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করেছে, এটা জানা নেই আমার, এটা শোনা তো অনেক কিছুই যাচ্ছে, সেটা ওখানকার যারা বলতে পারবে না। দিদিতে আমরা বলতে পারি পুলিশের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেই আগামীকাল বিজেপির মিছিল হবে। আমরা কাউকে চ্যালেঞ্জ করছি না, আমরা ঘোষণা করেছি প্রোগ্রাম, পুলিশকে জানিয়ে দিয়েছি, আর সে অনুযায়ী হবে। ঠিক আছে, দাদা ইভিএম এর ডেটা ডিলিট হচ্ছে, মানে যে আসনগুলোতে মামলা হয়েছিল তার বাদ দিয়ে বাকি ডেটা ইভিএম এ ডিলিট করা হচ্ছে, পরে কি আর কোনো? আমিও শুনেছি প্রত্যেকবার অনেক দেরিতে 6 মাস পরে এসব করা হবে, এবারে কিন্তু 45 দিন পরেই সমস্ত ডাটা ডিলিট করে প্যাক করে দেওয়া হচ্ছে। আমার মনে হয়, জানি না যে রিপোর্টিং চাওয়া হলো বলে কিনা এত বেশি সক্রিয় কেন হচ্ছে সরকার, এবারে ডিএম এর ইচ্ছাতে এটা হচ্ছে। এর পিছনে হতে পারে কোনো চক্রান্ত আছে, নাহলে এত তাড়াহুড়ো কিসের? কেস যখন হয়েছে যে কোনো সময় কোর্টের আদেশ আসতে পারে, তার আগে ডাটা ডিলিট করে দেয়, তাহলে তো এসের কোনো মানেই হয় না। তিনি আজকে রিপোর্টের মানে রিকাউন্টিং এর আবেদন জানিয়েছেন, অনেকে আমাদের তো জানিয়েছেন, তো সেই জন্য ডিলিট হয়ে যায়, তাহলে এসের কোনো মানেই হয় না। যেহেতু এবারে বিশেষ পরিস্থিতি, সরকার পঞ্চায়েত মানে মিউনিসিপ্যালিটি নির্বাচন করছে না, সরকার অফিস চালাচ্ছে না, ট্রেন চালাচ্ছে না, কিন্তু সঙ্গে সঙ্গে ইভিএম কে ডিলিট করা হচ্ছে। কি এমন দরকার আছে, কিসের তাড়া আছে? সন্দেহ হয় এর পিছনে কোনো চক্রান্ত আছে। ঠিক আছে, বিজেপি জারি করা হলো, তাদের সম্পূর্ণ প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার জন্য জানানো হচ্ছে, আপনারা কি করবেন? পুলিশের ইচ্ছায় আমরা প্রোগ্রাম করছি না, সাধারণ মানুষের উপরে যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে করবো। বিরোধী পার্টি করার অধিকার আছে, সেটা আমরা করবো। পুলিশ তার কাজ করবে, আমরা আমাদের দায়িত্ব করবো। কালকে কি আপনারা তাহলে আমাদের প্রোগ্রাম হবেই। পুলিশ যদি আটকায়, পুলিশ তো আটকাবার জন্যই আছে। পুলিশ বলছে প্যান্ডেমিক অ্যাক্ট ভাঙার জন্য নাকি এটা বারণ করা হলো। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কোথায় প্যান্ডেমিক ট্যাক্স আছে? সব তো নর্মাল আছে, গাড়ি ঘোড়া সব চলছে, রাস্তায় ট্রাফিক আছে, টিএমসি থেকে আরম্ভ করে সব পার্টি প্রোগ্রাম করছে, সেখানে প্যান্ডেমিক অ্যাক্ট বলে কিছু আছে। অ্যাক্ট তো পুলিশের জন্য। আমরা বিরোধী পার্টি আমরা আন্দোলন করবো সাধারণ মানুষের স্বার্থে। যে ধরনের ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি চলছে, যেভাবে রাজনৈতিক হিংসা চলছে, সরকারটা কোথায়? 2 মাস হলো তার কোনো উপস্থিতি নাই, কোনো আইন শৃঙ্খলা নাই। কোর্ট বারবার বলা সত্ত্বেও সরকারের কোনো উপস্থিতি বোঝা যাচ্ছে না। এর প্রতিবাদ তো করতেই হবে। সুখেন্দু শেখর রায় বলছেন এই যে মহামারী আইন কেন্দ্রের বানানো, কেন্দ্রীয় দল, তারা যদি আইন ভাঙে তাহলে মানুষের কাছে কোন বার্তা যাবে? কেন্দ্রীয় দলের মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি আমরা, এখানে আইন বলে কিছু নাই। আর নেতারা সব ভ্যাকসিন কেলেঙ্কারিতে যুক্ত, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদের কাছে পুছতাছ করা হোক। কারণ দিনকে দিন আমরা ফটো দেখছি বিভিন্ন জায়গায় মূর্তি উদ্বোধনে সেই ফ্রড লোকটা যুক্ত, তার সঙ্গে বড় নেতারা বসে আছে। আজকে আমরা দেখলাম আইএনটিটিইউসির বড় নেতার সঙ্গে দেওয়ানজনের ছবি, এবং তিনি নেতাজির মূর্তি উদ্বোধন করছেন, সেখানে সব নেতারা আছেন। একাধিক ফটো আসছে, একদিন লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, সমস্ত বেরোচ্ছে। যে লোকটাকে একদিন মাথায় করে নাচছে, এখন বলছি কেউ চেনে না। কত ধোকা দেবেন সাধারণ মানুষ?
এর একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার, তাই আমরা রাস্তায় নামছি। যেহেতু আজকে অভিষেক ব্যানার্জি একটা টুইট করেছেন, তাতে ফুয়েল প্রাইস নিয়ে তিনি অনেক কথা বলেছেন এবং উনি বলেছেন যে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার বিজেপিকে ট্যাগ করে লিখেছেন যে তারা সাধারণ মানুষের কষ্ট আর বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে নিরন্তর, এবং 2020 সালেও যে গতিতে বাড়ছিল এখনো তাই, কোনো ট্রেন্ড চেঞ্জ হয়নি, এবং মানুষের যা দাবি দেওয়া সেগুলো কনভিনিয়েন্টলি ইগনোর করা হচ্ছে। শাকসবজির দাম তো মোদি বাড়াননি, সেটা কেন বেড়েছে? তার উত্তর কে দেবে? মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। এখন বাই ইলেকশন চাই আর সলিসিটর জেনারেলকে হাঁটানো চাই, এটাই হচ্ছে ইস্যু, যেটা সাধারণ মানুষের কিছু যায় আসে। যেটা মানুষের প্রয়োজন আছে, কর্পোরেশন মিউনিসিপালিটি ইলেকশন চাই, সেটা নিয়ে কিছু বলছেন না। যে মমতা ব্যানার্জি অনৈতিকভাবে হেরে গিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসে আছে, এটা বড় ইস্যু। পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার মেয়েকে চাইনি, সে মেয়ে জোর করে বাড়ি ছাড়ছে না, বাড়িতে বসে আছে, এটা খুবই অনৈতিক ব্যাপার। এটা এর উত্তর চাই। সলিসিটর জেনারেল থাকলেও কি করে আমাদের কিছু যায় আসে না। 7 জন বিধায়ক হলো কি না হলো, পশ্চিমবাংলায় মেজরিটি আছে, টিএমসি কিছু যায় আসে না, বিজেপি কিছু যায় আসে না, তা নিয়ে মাথা ব্যথা হচ্ছে। কিন্তু মিউনিসিপালিটি আর কর্পোরেশন ইলেকশন হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না, প্রতিনিধি নাই, তার কি হবে? সেটা নিয়ে কোনো কথা নেই। এর উত্তর আগে আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ন্যাশনাল নিউজ 24x7।